ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। একটি মাত্র ফোন কলে থমকে যেত পুরো রাজধানী, যার ইশারায় কাঁপত বিরোধী রাজনৈতিক শিবির, আর যার দাপটের সামনে আইন নিজেই নতমস্তক হয়ে দাঁড়িয়ে থাকত। হ্যাঁ, আমরা বলছি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর ও বিতর্কিত পুলিশ প্রধান বেনজির আহমেদের কথা। কিন্তু ভাগ্যচক্রের এমন এক নির্মম পরিহাস, যে মানুষটি একসময় পুরো দেশের পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন, আজ তিনি নিজেই মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের এক অন্ধকার হাজতখানায় বন্দী। পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল, কিভাবে ক্ষমতার চূড়া থেকে এক লহমায় ধুলোয় মিশে গেলেন এই অপ্রতিরোধ্য কর্মকর্তা? কি এমন সমীকরণ তৈরি হলো যার কারণে চিরকাল অধরা থাকাই মানুষটি আজ দুবাই পুলিশের জালে আটকা পড়লেন? এই গল্প শুধু একজন পুলিশ অফিসারের পতনের নয়, এটি ক্ষমতার লোভ, অবিশ্বাস্য দুর্নীতি এবং শেষ পর্যন্ত প্রকৃতির অমোঘ বিচারের এক রোমাঞ্চকর উপাখ্যান। 1988 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন বেনজির আহমেদ। সাধারণ 8-10 জন কর্মকর্তার মতোই কেটে যেতে পারত তার জীবন, কিন্তু তার ভাগ্য এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন। গোপালগঞ্জে পৈতৃক বাড়ি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে তার যে পরিচিতি গড়ে উঠেছিল, তা তাকে পুলিশ বাহিনীতে এনে দেয় এক অলিখিত অপ্রতিরোধ্য গতি। 2010 সালের ফেব্রুয়ারি থেকে 2015 সালের জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় তিনি ডিএমপির শীর্ষ পদে আসীন ছিলেন। এই সময়টাতেই তিনি প্রমাণ করতে শুরু করেন যে তিনি কেবল একজন চাকুরিজীবী নন, বরং তৎকালীন রাজনৈতিক সমীকরণের এক অপরিহার্য চালিকা শক্তি। কিন্তু এখানেই শেষ নয়। ক্ষমতা যত বাড়ছিল, তার আড়ালে থাকা অন্ধকার অধ্যায়গুলো ততটাই ঘনীভূত হচ্ছিল। ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালেই তিনি এমন কিছু কঠোর সিদ্ধান্ত নেন, যা তাকে তৎকালীন সরকারের কাছে অত্যন্ত বিশ্বস্ত করে তোলে। 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের শাপলা চত্বর উচ্ছেদ অভিযানের কথা আমাদের সবার মনে আছে। অপারেশন সিকিউর শাপলার মূল নেতৃত্বে ছিলেন এই বেনজির আহমেদ। সেই অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে তিনি দাবি করলেও তা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। একজন পুলিশ কর্মকর্তা যখন পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে পুরোপুরি রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করতে শুরু করেন, তখন তার পেছনে আসল উদ্দেশ্যটা কি থাকে? 2014 সালের নির্বাচনকে ঘিরে যখন দেশ জুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা, তখন বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে রাখার নজিরবিহীন ঘটনার নেপথ্যের কারিগর ছিলেন স্বয়ং বেনজির আহমেদ। তার এই চরম আনুগত্যের পুরস্কার পেতেও দেরি হয়নি। 2015 সালে তাকে এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। টানা 5 বছর তিনি র্যাবের নেতৃত্ব দেন। আর এই সময়কালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগগুলো বারবার তার বাহিনীর দিকে আঙুল তুলেছে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই, যখন এই ক্ষমতার অন্ধ অহংকার তাকে আন্তর্জাতিক মহলের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। 2020 সালের এপ্রিল মাসে বেনজির আহমেদ দেশের 30তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়া। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি যে ক্ষমতাধর সেটি বোঝাতে কখনো কার্পণ্য করেননি। সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি বুক ফুলিয়ে বলেছিলেন, স্বাধীনতার সংবিধান রাষ্ট্র ও জাতির জনককে কেউ স্পর্শ করতে পারবে না। তার এই বক্তব্যকে অনেকেই ক্ষমতাসীন রাজনৈতিক দর্শনের প্রকাশ হিসেবে দেখেছিলেন, কিন্তু এই অপ্রতিরোধ্য যাত্রায় প্রথম বড় ধাক্কাটি আসে 2021 সালের ডিসেম্বর মাসে। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাব এবং বেনজির আহমেদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো পুলিশ প্রধানের ওপর এমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসার ঘটনা ছিল প্রথম। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হওয়ার পরও দেশের ভেতরে তার দাপট কিন্তু বিন্দুমাত্র কমেনি, কারণ পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। ক্ষমতার এই বিশাল চাদরের নিচে তিনি অত্যন্ত গোপনে গড়ে তুলেছিলেন এক অবিশ্বাস্য সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের পর যখন তার এবং তার পরিবারের নামে থাকা সম্পদের খতিয়ান সামনে আসতে শুরু করে, তখন পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। আদালতের নির্দেশে একে একে জব্দ হতে থাকে তার গুলশানের 4টি বিলাসবহুল ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, শত শত বিঘা জমি, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার এবং কোটি কোটি টাকার সঞ্চয়পত্র। কিন্তু প্রশ্ন হলো, এত বছর ধরে যখন এই সম্পদের পাহাড় গড়ে উঠেছিল, তখন রাষ্ট্রের অন্যান্য তদারকি সংস্থাগুলো কেন চুপ ছিল?
তারা কি আসলেই কিছু জানতো না, নাকি বেনজির আহমেদের ক্ষমতার ভয়ে সবাই চোখ বন্ধ করে রেখেছিল? পেশাগত জীবনের বাইরেও বেনজির আহমেদকে নিয়ে নানা সময়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2021 সালে চিত্রনায়িকা পরিমণিকে কেন্দ্র করে ঢাকার বোট ক্লাবের স্ক্যান্ডালের পর হঠাৎ করেই এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। জানা যায়, দেশের 1 নম্বর পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ স্বয়ং ওই অতি বিলাসবহুল বাণিজ্যিক বোট ক্লাবের সভাপতি। একজন কর্মরত সরকারি কর্মকর্তা কিভাবে এমন একটি ক্লাবের নেতৃত্বে থাকতে পারেন এবং তার আর্থিক উৎস কি ছিল, এই নিয়ে দেশের জাতীয় সংসদ পর্যন্ত তীব্র বিতর্ক হয়। কিন্তু তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় কোনো বিতর্কই তার গায়ে আঁচড় কাটতে পারেনি। তিনি 2022 সালের সেপ্টেম্বর মাসে অবসরে যান, কিন্তু অবসরের পরও তার এই অবৈধ সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়নি, যতক্ষণ না পর্যন্ত দেশের রাজনৈতিক পটভূমিতে এক মহাপ্রলয় ঘটে। 2024 সালের 5 আগস্টের সেই ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগেই, যখন চারদিকে তার দুর্নীতির খতিয়ান একে একে ফাঁস হতে শুরু করে, তখন বেনজির আহমেদ রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যান। দেশ ছাড়ার পর সবাই ভাবছিল এই ক্ষমতাধর ব্যক্তি হয়তো কোনো দূর দেশে গিয়ে আড়ালে হারিয়ে গেছেন, কিন্তু না। ক্ষমতার ও অর্থের লোভ যাকে অন্ধ করে রেখেছিল, তিনি কি আর সাধারণ জীবন কাটাতে পারেন? খুব দ্রুতই খবর আসে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিলাসবহুল শহর দুবাই ও আবুধাবির আলিশান প্রাসাদে অত্যন্ত রাজকীয় জীবনযাপন করছেন বেনজির আহমেদ। সবাই ভাবছিল ক্ষমতার এই বড় পুত্র কি তবে চিরকালের জন্যই আইনের নাগালের বাইরে চলে গেলেন। কিন্তু ইতিহাসের এক নিজস্ব নিয়ম আছে, যেখানে অপরাধী যত বড়ই হোক না কেন, তার শেষ পরিণতি নির্ধারণ করাই থাকে। বাংলাদেশে ক্ষমতার আমূল পরিবর্তন ঘটলেও বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া থেমে থাকেনি। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি অত্যন্ত গোপনীয়তার সাথে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন জানায়। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোল বেনজির আহমেদের বিরুদ্ধে এক হাই প্রোফাইল রেড নোটিশ জারি করে। এই রেড নোটিশ জারির মাধ্যমে বিশ্বের 190টিরও বেশি দেশের পুলিশকে অনুরোধ জানানো হয় যে এই পলাতক অপরাধীকে যেখানেই পাওয়া যাবে যেন সাথে সাথে শনাক্ত এবং গ্রেফতার করা হয়। আর ঠিক সেই মুহূর্তে আসে সেই চূড়ান্ত এবং নাটকীয় ক্লাইম্যাক্স। 2026 সালের 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে পাঠানো একটি জরুরি ইমেইল এসে পৌঁছায় বাংলাদেশ সরকারের কাছে। সেই ইমেইলের প্রতিটি শব্দ ছিল যেন এক একটি বজ্রপাত। ইউএই পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায় যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে তারা আবুধাবি থেকে গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে তাদের কঠোর হেফাজতে বন্দী রয়েছেন। যে মানুষটির একটি মাত্র ইশারায় একসময় হাজার হাজার মানুষ গ্রেফতার হতো, আজ তিনি নিজেই অন্য দেশের পুলিশের হাতকড়া পড়ে সেলের ভেতর বন্দী। কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে এক নতুন এবং জটিল আইনি লড়াই। ইউএইর ফেডারেল আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ঠিক 30 দিনের মধ্যে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশনের আবেদন পাঠাতে হয়। যদি এই 30 দিনের মধ্যে প্রয়োজনীয় সব আইনি নথি এবং প্রত্যর্পণের সুনির্দিষ্ট প্রমাণপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া না যায়, তবে আইনি জটিলতার সুযোগ নিয়ে বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়ে যেতে পারেন। আর ঠিক এই কারণেই বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন দিনরাত এক করে সমস্ত নথিপত্র এবং দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণাদি প্রস্তুত করছে। বেনজির আহমেদের এই বন্দি দশা বাংলাদেশের প্রতিটি স্তরের দুর্নীতিবাজদের জন্য এক চরম সতর্কবার্তা। ক্ষমতার অহংকারে যারা সাধারণ মানুষকে তুচ্ছ ভাবছেন, তারা কি এই ঘটনা থেকে শিক্ষা নেবেন? দুবাইয়ের সেই ঠান্ডা এবং অন্ধকার সেলে বসে সাবেক এই আইজিপি যখন তার ফেলে আসা ক্ষমতার সোনালী দিনগুলোর কথা ভাবছেন, তখন তার মনে হয়তো একটাই প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হচ্ছে, যে ক্ষমতার জন্য তিনি নিজের বিবেক আর দেশের মানুষের ভালোবাসা বিসর্জন দিয়েছিলেন, আজ সেই ক্ষমতাই তাকে কোথায় এনে দাঁড় করালো? আর এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে সময়ের সেই অতুল গহ্বরে, যার উন্মোচন হতে আর খুব বেশি দিন বাকি নেই।